সেট ভ্যালুর ভিতর কি দিয়েছিলাম, ভ্যালু পাস করেছিলাম, তাই না? মনে আছে কি পাস করেছিলাম? স্যার নেম স্ট্রিং, আর স্যার আইডি, স্যার স্ট্রিং টাইপের নেম আর ইন্টিজার টাইপের আইডি। স্ট্রিং এন্ড ইন্ট আই মেথড, এটা আমরা ডিফাইন করে দিলাম। কিভাবে? স্যার আপনি কি কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখাবেন নাকি মেথড? মেথড দেখাই আগে, কনস্ট্রাক্টর মেথড দেখালেই কনস্ট্রাক্টর করবা, সমস্যা নেই। জি স্যার। দেন এখানে কি করব, নেম ইজ ইকুয়াল টু এন আর স্যার নেমের মধ্যে যাবে তাহলে এন, আর কি ছিল, আইডির মধ্যে যাবে স্যার আই। আইডির মধ্যে চলে যাবে হলো আই। এই পর্যন্ত আমরা শিখেছিলাম, তাই তো? গুড। আর একটু সহজ করার জন্য আমরা কি বলছিলাম, যেহেতু একই জিনিস আমরা প্রিন্ট করতেছিলাম সেটা আমরা রেখেছিলাম, তাই না? আচ্ছা, প্রিন্টটা আমরা পরে দিই, সমস্যা। আর একটা মেথড দিয়েছিলাম এখানে, ভয়েড শো নামে একটা মেথড দিয়েছিলাম, তাই তো? শো নামে একটা মেথড দিয়েছিলাম, তাই তো? এখানে কি দিয়েছিলাম বলতো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন স্ট্রিং, সরি কি কি প্রিন্ট দিয়েছিলাম বলতো, নেম আর আইডি। নেম equal to the plus name, তাই তো? এক লাইনেই দেই, সুবিধা হবে না বোঝা, ঠিক আছে? প্লাস একটা ছিল কি, আইডি, ও সরি স্যার ডিপার্টমেন্ট। একটু স্পেস দিয়ে দেই, একটু সুবিধা হবে। স্পেস দিলাম, প্লাস এখানে দিলাম হলো আইডি, না? স্টুডেন্ট আইডি প্লাস স্পেস দিই, প্লাস কি ছিল এখানে, ডিপার্টমেন্ট, তাই তো? ডিপার্টমেন্ট ইকুয়াল টু প্লাস কি দিয়েছিলাম, ডিপিটি, ডিইপিটি ডিপার্টমেন্ট, আর আইডিটা প্রিন্ট দেওয়া হয়নি। স্টুডেন্ট আইডি ইকুয়াল টু প্লাস এখানে যাবে হলো আইডি। ওকে, এখন আমরা দেখতে যাচ্ছিলাম হলো মেথড ওভারলোডিং। আমরা ওভারলোডিং কাকে বলে সেটা আমরা বলছিলাম। জেনারেল কনসেপ্ট থেকে যদি বলি সেটা কেমন হবে, এখানে আমরা একটু ওভারলোডিংটা বোঝার জন্য আরো কিছু ভেরিয়েবল এখানে একটু দিয়ে রাখি, হ্যাঁ? যেমন ধরো ইন্টিজার টাইপের একটা দিলাম এজ, এটাও চাই দেখাতে। আর একটা দিলাম ধরো ইন্টিজার, একটাই রাখি, এই পর্যন্তই থাক। এবার আমরা এই পর্যন্ত রাখলাম। এখন ধরো দুইটা মেথড আছে এখানে, একটা আছে সেট ভ্যালু নামে আর একটা আছে শো নামে, দুইটা মেথড। এখন আমরা কোন মেথডটাকে ওভারলোডিং করব এবং সেই ওভারলোডিং এর শর্তটা কি? ওভারলোডিং হচ্ছে মেথড একটাই কিন্তু তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যদি অ্যাক্টিভিটিস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো ওভারলোডিং। তার মানে জেনারেল ডেফিনেশন যদি আমরা দেখতে চাই সেটা হবে কি,
জেনারেল ডেফিনিশন আমরা বলছি যে একই ক্লাসের মধ্যে যদি সেম নামে একাধিক মেথড থাকে তখন তাকে আমরা বলবো মেথড ওভারলোডিং। বুঝছো? একটু স্পেস কমানোর জন্য ই করে দিচ্ছি। এইখানে আমরা আর একটা কোডিং লিখতে চাই। ধরো এখানে মেইন আর একটা মেথড যখন আমরা লিখছিলাম ক্লাস, এটা তো পাবলিক ক্লাস হয় সবসময়, ক্লাস এটার নাম মেইন ক্লাস যদি আমরা রাখি, এর ভিতরেই হলো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ঠিক আছে, এর মধ্যে মূলত আমরা যে কাজগুলো করি, এখানে কি ছিল, আমরা প্রথমে যখন অবজেক্টটা ক্রিয়েট করি, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, s1 equal to কি ছিল, নিউ স্টুডেন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। এবার আমরা s1 দ্বারা ওই মেথডটাকে কল করলাম। এই পর্যন্ত আমরা শিখে আসছি। সেট ভ্যালু, সেট ভ্যালু, এখানে আমরা ভ্যালুটাকে পাঠিয়ে দিচ্ছি। কি কি দুইটা ভ্যালু পাস করছিলাম, তাই না? সেট ভ্যালুতে একটা স্ট্রিং আর একটা হলো ইন্টিজার টাইপের, তাই তো? তার স্ট্রিং মানে হলো একটা নেম পাঠাইছে, এখানে নাম দিলাম রোমান, ঠিক আছে? আর কি পাঠিয়েছিলাম, একটা আইডি, রোমানের আইডি কত বলো, 211, তারপরে 211 কত জন আইডি, 211902003 902003, এই দুইটা জিনিস আমরা পাঠিয়ে দিয়েছি, তাই তো? গেল। এইবার আর একটা মেথডকে আমরা কল করি, s1 ডট কি বলছিলাম, শো নামে মেথডটাকে এই ছিল আমাদের আগের এক্সিস্টিং, এই পর্যন্ত আমরা শিখছি। এখন আমরা শিখতে যাচ্ছি কি, মেথড। তার মানে মেথড ওভারলোডিং এর শর্ত ডেফিনিশনটা আমরা কি বললাম, যদি সেম ক্লাসে একাধিক মেথড যদি সেম নামে থাকে তাহলে আমরা তাকে বলবো মেথড ওভারলোডিং। একটু এর আগে আমরা দেখছি একটা মেথডের কয়টা পার্ট থাকে, তিনটা পার্ট, তাই না? একটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে তার নেম মেথডের, আর এটাকে বলা হয় সাইনিং পার্ট। তার মানে নামটা বলছি আমরা সেম, আর বাকিগুলোর কথা কিন্তু আমরা বলিনি। তার মানে এই নামটা কি থাকবে, মেথড ওভারলোডিং যদি বলি, মেথড নেমটা সেম থাকবে, বা অন্যান্যগুলো ডিফারেন্ট হবে বা হতে পারে, একটাও হতে পারে বা সবগুলো। যেমন এখানে ভয়েড দিছি, কোনোটা ইন্টিজার রিটার্ন করবে, কোনোটা স্ট্রিং রিটার্ন করবে, রিটার্ন টাইপের ভিন্নতা থাকতে পারে, সেটাও মেথড ওভারলোডিং এর মধ্যে। অথবা ভয়েডই আছে বা সাইনিং পার্টটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে আমাদের ওভারলোডিং যখন করব তখন এই মেথড নেমটা কি থাকবে, সেম থাকবে। এখন একটা এইভাবে আমরা একটা করে দেখি কি অবস্থাটা হয়। দেখো এই কি করলাম বলো তো, হ্যাঁ তো মুশকিল, হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া আর এটা ক্লাস নেওয়া তো এক না, তাই না? তাই আমরা এই মেথডটাকে, যেটা বলছিলাম, আর একটা মেথড যদি আমরা একটু ক্রিয়েট করি তাহলে কেমন হয়, আর একটু স্পেস বানিয়ে নিই, এইটা নিচ্ছি সেম নামে, তাহলে আর একটা মেথড আমরা তৈরি করলাম। আর কি করতে যাচ্ছে এখানে, এইখানে আমরা আরেকটা ভ্যালু নিতে চাই, ঠিক আছে? কি ইন্টিজার টাইপের এজ, ইন্টিজার টাইপের এজটা নিলাম, এজের এ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে তাহলে আমাকে ওইভাবে ডিফাইন করে দিতে হবে যে এজ ইকুয়াল টু, তাহলে
কি হবে a পাবো, তাই তো? ওকে, এখন আমি ধরুন এই যে মেথডটা এখানে কল করলাম, তাহলে ওভারলোডিং আমরা ল্যাবে অলরেডি ডিসকাস করেছিলাম। যেমন এই যে সেট ভ্যালু মেথডটা সে কি করবে, s1, দেখো s1 অবজেক্ট, s1 মানে তাহলে কোন ক্লাসের অবজেক্ট, s1 স্টুডেন্ট ক্লাসে, তাই না? খেয়াল করো কিভাবে কাজটা করছে, প্রসেসটা খেয়াল করো একটু। তাহলে সেই স্টুডেন্ট ক্লাস যে s1, এই রেফারেন্স থেকে সে বুঝতে পারবে এটা কোন ক্লাসের অবজেক্ট। তাহলে s1টা কোন ক্লাসের অবজেক্ট, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। তার মানে এই যে সেট ভ্যালু, এটা বোঝা যাচ্ছে তাহলে স্টুডেন্ট ক্লাসের মধ্যে সে আছে। তার মানে এই s1 এর রেফারেন্স ধরে সে কোথায় আসবে, স্টুডেন্ট ক্লাসের মধ্যে ঢুকলো, ঠিক আছে? ঢুকে এখন সে সেট ভ্যালু নামে মেথডটাকে খুঁজবে। তাহলে কয়টা মেথড সে পেলো, সেট ভ্যালু একটা, এই একটা, দুইটা মেথড পেলো, তাই না? খেয়াল করো, তাহলে সে কিন্তু দুইটা মেথড এখানে পেয়েছে, এই একটা এবং এই একটা, দুইটা মেথড। তাহলে এই দুইটা মেথডের ক্ষেত্রে সে আর কোনটা তার, তাহলে ওভারলোডিং নামটা আসছে কি কারণে, এই কনসেপ্ট থেকে ওভারলোডিংটা আসছে। দেখো একটার উপর যে এখানে যখন সে কল করত তার মধ্যে একটা মেথড সে নেবে, কিন্তু বাট আরেকটা মেথড তার উপর কি হয়ে গেছে, ওভারলোডেড হয়ে গেছে। অর্থাৎ তার উপর ধরো ওই যেটা एग्जांपल দিয়েছিলাম সে 1 মনের বস্তা নিতে পারে, তার মাথায় কিন্তু এখন 2 মনের বস্তা দিয়ে দিয়েছে। তার মানে s1 যে অবজেক্ট, যে ব্যক্তি, তার জন্য এবার কিন্তু একটা ওভারলোডেড একটা অবস্থায় সে পড়ে গেছে। এইজন্য আমরা একে বলি এই রকম কন্ডিশনকে আমরা বলি ওভারলোডিং। স্যার নেমটা এক দিলাম না কেন, শো আর সেট? না সরি স্যার, সেট ভ্যালু স্যার দুইটা আলাদা আলাদা দিবেন। হ্যাঁ, সেট ভ্যালু দুইটা নাম, আমি এটাই বলছি যে এটা খেয়াল করে দুইটা নাম সেম, সেট ভ্যালু এখানে বলছি সেট ভ্যালু, এই দুইটা যদি মেথডের নাম বলি তাহলে সেম, তাই না? তাহলে পার্থক্যটা কোথায় আছে, তার প্যারামিটার পার্থক্য নেই। যেজন্য আমরা কিন্তু আওয়ার ডেফিনেশনে বলছি যদি একই ক্লাসে সেম নামে একাধিক মেথড থাকে তাকে আমরা বলবো মেথড ওভারলোডিং। সেম নাম আর কিন্তু কিছু বলিনি, সেম সাইনিং, সেম রিটার্ন, এটা কিন্তু থাকবে না। অর্থাৎ রিটার্ন টাইপের ভিন্নতা হতে পারে, এটার ভিন্নতা হতে পারে, অথবা এইখানকার সাইনিং পার্টের যে ইয়াটা আছে সেটাও ভিন্ন হতে পারে। অর্থাৎ কোনো না কোনো জায়গায় ভিন্নতা থাকতে হবে, শুধু নাম সেম থাকলে হবে না। নাম সেম থেকে একই জিনিস যদি থাকে তাহলে কিন্তু ওভারলোডেড হবে না, তোমাকে এরর দেখাবে। এখন আমাদের তাহলে ওভারলোডিং কন্ডিশনটা কখন আসে, যখন আমরা একটা অবজেক্টের রেফারেন্স দিয়ে ওই মেথডটাকে যখন আমরা কল করতে যাচ্ছি তখন প্রাথমিকভাবে তার জন্য এটা ওভারলোডিং। তার মানে এই সেট ভ্যালু নামে সে দুইটা মেথড পাবে এই ক্লাসের মধ্যে, কোনটা তার মেথড এটা প্রাথমিকভাবে তাকে ডিসিশন নিতে দিলে কিছুটা সময় তাকে কিন্তু এখানে কি করতে হয়, ব্যয় করতে হয়। এবং এটা যখন ফাইনালি সে আইডেন্টিফাই করে কিভাবে, এই সাইনিং পার্ট দেখে। এখানে আমরা কি দুইটা ভ্যালু পাঠাইছি, প্রথমটা কি ভ্যালু, স্ট্রিং টাইপের ভ্যালু, তারপর একটা কি ভ্যালু, ইন্টিজার টাইপের ভ্যালু। সে তখন সাইনিং পার্টে মিলায়, প্রথমটা কি ভ্যালু এখানে স্ট্রিং, পরেরটা ইন্টিজার। আবার এটা যদি আসে তাহলে কি হবে, প্রথমে একটা স্ট্রিং পরে একটা ইন্টিজার, কিন্তু এখানে কয়টা ভ্যালু, তিনটা ভ্যালু, বাট এখানে পাঠাচ্ছি কয়টা ভ্যালু, হ্যালো, দুইটা ভ্যালু। তাহলে এই সাইন অর্থাৎ এখান থেকে সে ইশারা দিচ্ছে, সাইন দেখাচ্ছে যে তুমি আমার কাছে আসো। তার মানে তোমার 5 জন বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি যাবা, বা 5 জন মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে তোমার একজন বন্ধু আছে, বন্ধুকে তুমি হয়তো চেনো নাই, তাহলে সে কিন্তু ইশারা দিয়ে বলছে কিছু সাইন যে আমার কাছে এরকম দুইটা, তুমি যে দুইটা জিনিস নিয়ে আসতেছো এই দুইটার সাথে এখানে ম্যাচ করবে, তাহলে বুঝবা যে আমি তোমার বন্ধু। ঠিক আছে, একটা গোলাপ ফুল আর একটা হচ্ছে ধরো তুমি রজনীগন্ধার স্টিক তুমিও নিয়ে যাচ্ছ, তার সাথেও তুমি বললা যে তাই তুমিও একটা গোলাপ ফুল আর একটা রজনীগন্ধার স্টিক নিয়ে আসবা, যদি মিলে হুবহু তাহলে বুঝবা যে তুমি তোমার ফ্রেন্ড। তাহলে এরকম একটা সাইনিং ওভারলোডিং করার জন্য স্যার অনেক বারবার আমাদেরকে মেথড একই নামে ক্রিয়েট করা লাগছে। তাহলে স্যার সেই ক্ষেত্রে স্যার আমাদের অ্যাডভান্টেজেসটা কি হচ্ছে, আমরা তো ওটা আমরা ডিসকাস করব। তাহলে মেথড ওভারলোডিং তাহলে আমরা কেন নিয়ে আসতে চাচ্ছি, বা এর অ্যাডভান্টেজটা কি, কোথায় এটার অ্যাপ্লিকেশনটা হবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি এই ক্লাসে কমন ভেরিয়েবল রাখছি কয়টা, ইনফরমেশন প্রপার্টিজ 4টা, তাই না? 4টার ভিতরে একটা নাম, একটা ডিপার্টমেন্ট, এটা বাই ডিফল্ট সবার ক্ষেত্রেই থাকবে, একটা হলো আইডি আর একটা হলো এস টাইপের। এখন কিছু কিছু অবজেক্ট আমরা যখন ক্রিয়েট করছি, সে বলছে যে তোমার বান্ধবী আছে এখানে, বান্ধবীরা সাধারণত এসটাকে জানাতে চায় না,
ঠিক আছে? কারণ কিছু কিছু বান্ধবী তোমার বলছে যে আমার নাম, আইডি, ডিপার্টমেন্ট সবই তুমি কি করতে পারো, নিতে পারো, বাট আমার এজটা আমি কি করব না, বলবো না। ঠিক আছে? তার মানে আমরা যখন এই একটা মেথড যখন আমরা ব্যবহার করতাম, ধরো এইটা বা এইটা বা সবগুলো নিছি, ঠিক আছে, এই মেথড ব্যবহার করলে পারে তার কিন্তু কি হতো, তিনটা ভ্যালুকেই সে কি করতে পারছে, নিতে পারছে। এখন বলছে যে না, আমার যে এখানে ধরো আর একটা তোমার বন্ধু বা বান্ধবী যেই বলে, সে বলছে যে না আমি কি করব না, আমি আমার এজটাকে আমি এই ভ্যালুটাকে আমি দিতে চাই না, এই ভ্যালুটা আমি জানাবো না। ঠিক আছে? সবই ঠিক আছে, আমি আমার আইডি, আমার ডিপার্টমেন্ট এগুলো সব জানতে পারবো বা দেব, কিন্তু এই ভ্যালুটা আমি দেব না। তার মানে আমরা যখন s1.setValue যখন একটাই মেথড থাকতো, তাহলে কিন্তু ম্যান্ডেটরি সবগুলো ভ্যালুই তোমাকে কি করতে হতো, পাস করতে হতো। বুঝতে পারছো কিনা? তাহলে ওভারলোডিং কেন করব? এরকম যদি তোমার, তার মানে ধরো আরেকটা সহজ এক্সাম্পল, ধরো তুমি একটা বাড়ি দাওয়াত খেতে গেছো, বুঝছো? দাওয়াত খেতে গেছো, বাড়িতে রান্না করছে হলো গরুর মাংস, ঠিক আছে, আর হচ্ছে মাসকলার ডাল, এই দুইটাই আইটেম। এখন তুমি হলো ধরো সনাতন ধর্মের, তুমি তো গরুর মাংস খাও না, বা তোমাকে ডাক্তার নিষেধ করে দিয়েছে তুমি গরুর মাংস খাও না, তাই তোমার জন্য কি অবস্থা হবে? কোনো বিকল্প কিন্তু অবস্থা নাই। তুমি যদি এরকম একটাই মেথড ম্যান্ডেটরি রাখো, তাহলে কিন্তু ওটাই তোমাকে খেতে হবে, ওটাই তোমাকে বাধ্য করা হবে। বাট যখন আমরা এরকম ফ্লেক্সিবিলিটি দেবো, তোমার জন্য একরকম হতে পারে, তুমি গরুর মাংস খাও না, কোনো সমস্যা নাই, তোমার জন্য আমি একটা খাসির মাংস রেখেছি, তোমার জন্য আমি মুরগির মাংস রেখেছি। ঠিক আছে? মাল্টিপল এরকম অপশন বা এরকম চয়েস, এক একটা অবজেক্টের জন্য যদি এক এক রকমের যদি তুমি ফ্লেক্সিবিলিটি দিতে চাও, সুযোগ সুবিধা দিতে চাও, তাহলে আমরা এরকম মেথড ওভারলোডিংতে সাহায্যে এই কাজটা করতে পারি। এখন ধরো এখানে যখন আমরা প্রিন্ট করছি, এটার ক্ষেত্রে সিমিলার কন্ডিশন হতে পারে। এখানে তুমি ধরো প্রিন্ট করার সময় আর একটা ভ্যালু যদি এখানে এজ এর সাথে কি করো, প্রিন্ট করতে চাও, সেটা দিয়ে হতে পারে। অথবা আমি এখানে ভ্যালু তিনটেই নিলাম, কিন্তু আমি প্রিন্ট বা শো মেথডটাকে কি করলাম, ওভারলোডিং করব, অর্থাৎ ডিসপ্লেটা এক এক জায়গায় আমি এক এক রকম করব। ঠিক আছে? সেটা দিয়েও তুমি কিন্তু করতে পারো। অর্থাৎ আমি এই মেথডটাকেও কি করতে পারি, এইটা যদি আমি এখন ধরো ওভারলোডিং করি, কিন্তু এটা কেন ওভারলোডিং হবে বলো? হ্যাঁ, ওভারলোডিং এর শর্ত কি বলছিলাম বলো? না স্যার, এটা ওভারলোডিং হবে না। হবে না, কেন হবে না? প্যারামিটার নাই, প্যারামিটার, অর্থাৎ পার্থক্য হতে পারে, হয় এটা চেঞ্জ করে দেব, ঠিক আছে, অথবা সাইনিং পার্ট কোনো না কোনো জায়গায় চেঞ্জ থাকে, এটা তো সাইনিং পার্ট নাই, ডিফল্ট মেথড, তার মানে সাইনিং পার্ট আমরা চেঞ্জ করতে পারছি না। আর এটা শুধুমাত্র সে প্রিন্ট করবে, কোনো কিছু রিটার্নও করতে পারছে না সে, তাই না? অর্থাৎ রিটার্ন টাইপও আমি কি করতে পারছি না, চেঞ্জ করতে পারছি না। বাট এইটা যদি আমি কি করি, দেই, তাহলে আমি কিন্তু মেথড ওভারলোডিং করতে পারবো। তাহলে এখানে আমার কি করতে হবে, অন্য আর একটা মেথড আমাকে হয়তো কি করতে হবে, জেনারেট করতে হবে। এই মেথড জেনারেট করতে যেয়ে তবে এইখানে হয়তো আমি কি করি, দুইটা মেথড দিলাম, এখানে আমি হয়তো একটা আলাদা আর একটা প্যারামিটার কি করে দিলাম, যুক্ত করে দিলাম। ঠিক আছে? এখন আমি এই কন্ডিশনেও আমি কি করতে পারি, ইউজ করতে পারি যে না, আমি ভ্যালু ঠিকই পাস করে দিলাম, অর্থাৎ এই মেথডটা আমি রাখলাম না, এই মেথডটাকে আমি ধরো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? যে দুইটা মেথডের ভিতর একটা মেথড আমি ব্যবহার করছি, অর্থাৎ এই মেথডটাকে আমি বাদ দিয়ে দিলাম, এই মেথডটা থাকবে না। তার মানে আমি মেথড এটাই ব্যবহার করতে, তিনটা ভ্যালুই সবার জন্য আমি নিচ্ছি, বাট শো করার সময় আমি কি করছি, এইটা শো করব অথবা এটা শো, এটা যদি করি তাহলে এজ এখানে থাকবে না, এটা যদি করি তাহলে এজ এখানে থাকবে। কিন্তু এটা কিন্তু তার মেথড ওভারলোডিং হলো না, আমি কাজটা করতে পারলাম, ঠিক আছে, কিন্তু এটার মেথড ওভারলোডিং হলো না। এবার তাহলে আমরা মেথড ওভারলোডিং করে, অর্থাৎ এটা না করে মেথড একটাই রাখবো, বাট ভ্যালুই যদি আমি এখানে না দিতাম, তাহলে কিন্তু ধরো এটা যদি আমরা প্রিন্ট করতাম, এখানে কি আসতো, এজ থাকবে, এইটুক প্রিন্ট হবে, কিন্তু ভ্যালুটা কি হয়ে যাবে, ইন্টিজার টাইপ যদি হয়, ভ্যালুটা কি থাকবে, এজের ক্ষেত্রে বাই ডিফল্ট 0 আসবে, তাই না? আর স্ট্রিং যদি থাকতো সেখানে কি আসতো,
নাল আসতো। তার মানে এটা যদি প্রিন্ট করলেও আমি যদি ভ্যালুটা এখানে পাস না করতাম তাহলে এখানে কিন্তু 0 দেখাতো। অর্থাৎ আমি মেথড ওভারলোডিং ব্যবহার করে তার মানে কোনো ইনফরমেশন যদি আমি না দেখাতে চাই তাহলে আমি এটা করতে পারি। আরো অনেক ক্রাইটেরিয়া তুমি করতে পারো যে এক একটা অবজেক্টের ক্ষেত্রে এক একটা কন্ডিশন। আমি একজনের সাথে শুধু আইডি দেখাবো, তাহলে আর একটা মেথড আমি এখানে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। একটা মেথডের জন্য আমি শুধুমাত্র কি দেখাবো, নেম দেখাবো, বাকিগুলো দেখাবো না। তার মানে যতগুলো প্রপার্টিজ আছে এগুলোকে যদি আমি পারমুটেশন করি, যতগুলো কন্ডিশন এখানে দাঁড়াতে পারে ততগুলো কন্ডিশনে আমি কি করতে পারি, এরকম মেথড ওভারলোডিং করতে পারি। বুঝতে পেরেছি কিনা বলো? জি স্যার। বুঝতে পেরেছো। এবার আসো যে মেথড ওভারলোডিং যদি এভাবে হয়, আমরা সিমিলার কাজটাই যদি কনস্ট্রাক্টর ওভারলোডিং দিয়ে করি তাহলে কি হবে, কেমন হবে? তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রে কি বলছিলাম, তাহলে আমরা মেথডটাকে কনস্ট্রাক্টরে প্রথমে আমরা নিয়ে আসি। মেথডকে কনস্ট্রাক্টর যদি কনভার্ট করে তাহলে কি হবে, প্রথমত হলো কি থাকবে না, রিটার্ন টাইপ থাকবে না। আর মেথডের নামটা কি হবে, ক্লাসের নেম হবে। ঠিক আছে, তার মানে এখানে কি দিতে হবে, স্টুডেন্ট বসাবো, তাই তো? আর প্যারামিটার যেভাবে আছে এভাবেই আমরা রাখছি, চেঞ্জ করছি না। সিমিলার ওয়েতে এখানেও আমরা তাই কাজটা করব। আর এটার নাম কি হবে, মেথডের নামটা হবে স্টুডেন্ট। ওকে, এটা হয়ে গেল। দেন আমরা কি করতে চাচ্ছি, এটা মেথড যেটা আছে এটা আমরা সেম রাখবো। এটুকু তাহলে আমাদের দরকার নেই আপাতত, বোঝার জন্য এটা দিয়েছি, স্যার এটাই থাকবে। এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আসো কোনটা দিতে যাচ্ছি, এইখানে যে s1 কি, তার মানে এখানে যেহেতু আমরা একটা কনস্ট্রাক্টর পেয়ে গেছি তাহলে ভ্যালুটা আমাদের এটার দরকার নেই, আমরা সরাসরি এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো আমার আলাদা করে ওটার দরকার নেই, একটা রেখে দিলাম। এখন দেখো এই যে h1 একটা কনস্ট্রাক্টর, তার মানে এই কনস্ট্রাক্টর সিমিলার ওয়েতে সে কি করবে, কনস্ট্রাক্টরটাও প্রথমে এই ক্লাসের নাম দেখেই সে কি করবে, ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন যেটা বলতাম মানে কনস্ট্রাক্টর হিসেবে সে কি করবে, দেখো তারপর কিভাবে ওভারলোডিং হচ্ছে, স্টুডেন্ট এটা দিয়ে বলবো সে স্টুডেন্ট ক্লাসে চলে আসলো, স্টুডেন্ট ক্লাস। স্টুডেন্ট ক্লাসের মধ্যে সে কি পাবে, দুইটা স্টুডেন্ট নামে তার দুইটা কনস্ট্রাক্টর পাবে, এই একটা এই একটা। তাহলে তার মানে কি একটা কনস্ট্রাক্টর আমরা এখানে কল করছি, বাট তার ওভারলোডেড কয়টা, দুইটা, একটা তার নিজের আর একটা ওভারলোডেড হয়ে আছে। তাহলে এখান থেকে সেই সিমিলার ওয়েতে সাইনিং পার্ট দেখে সে ডিসিশন নেবে কোনটা তার। তাহলে এখানে কয়টা ভ্যালু পাস করছি, দুইটা। এখান থেকে তাহলে যেটা খুঁজে বের করতে হবে এবং কোনটা একটা স্ট্রিং টাইপের একটা ইন্টিজার টাইপের। এখানে দেখলো দুইটা, তার মানে একটা স্ট্রিং টাইপের এবং ইন্টিজার টাইপ হুবহু মিলে গেছে, অথবা এটা তার। আর এখানে এসে যদি মিলে, এখানে তিনটা ভ্যালু পাস, প্রথম চান্সে সে কিন্তু বাতিল হয়ে যাবে, এটা তার না। তার মানে দুইটা ভ্যালু এবং দুইটা এখানটা যেভাবে পাঠাইছি সেটাই সে পেয়ে গেছে, তো এই কনস্ট্রাক্টরটা তার, এটা সে পেয়ে গেল এবং সেই অনুসারে সেইটা প্রিন্ট করলো। তার মানে একই যদি ডেফিনেশন আমরা খেয়াল করি, কনস্ট্রাক্টর ওভারলোডিং এবং মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে সেম ক্লাসে সেম নামে একাধিক মেথড অথবা একাধিক কনস্ট্রাক্টর যদি থাকে তাহলে তাকে আমরা বলবো মেথড ওভারলোডিং অথবা কনস্ট্রাক্টর ওভারলোডিং। বুঝতে পেরেছো? আজকে ক্লাস কিন্তু এটুকুই। দেখো তোমরা যদি না বুঝতে পারো আমি আবার রিপিট করতে পারি, তাহলে তোমাদের একটু বাসায় একটু কাজ করতে হবে। ঠিক আছে, আমরা ল্যাবে অলরেডি করেছি এটা, বাসায় যে এরকম ডিফারেন্ট কিছু কাজ অ্যাসাইনমেন্ট তোমরা একটু রেডি করবা, যে কনস্ট্রাক্টর ওভারলোডিং এবং মেথড ওভারলোডিং কিভাবে কাজ করে। ঠিক আছে,
যে স্লাইডটা তোমাদের পড়িয়েছি গত ক্লাসে, স্লাইডের শেষে দেখবে হোমওয়ার্ক আছে, ঠিক আছে? হোমওয়ার্ক টাইপের কিছু কাজ দেওয়া আছে, প্রবলেম দেওয়া আছে, ওইটা দিয়ে তোমরা যেমন কনস্ট্রাক্টর ওভারলোডিং ব্যবহার করো, মেথড ওভারলোডিং ব্যবহার করো, এটা ব্যবহার করে একটা তুমি ই করো, কি বলো, সামেশন করো, ঠিক আছে, সাবট্রাকশন করো, এই টাইপের বিভিন্ন এলিমেন্টস দেওয়া আছে। যেমন ধরো এটি যদি একটা সামেশন করতে বললাম, প্রথমে 2টা নাম্বারের যোগ বের করো, 3টা নাম্বারের যোগ বের করো, 5টা নাম্বারের যোগ বের করো, এরকম যদি আমরা নাম্বারের ভেরিয়েশন এরকম দেই, সেটা যদি একটা সাম নামে একটা মেথড যদি ক্রিয়েট করি, তাহলে একাধিক মেথড তুমি এভাবে ক্রিয়েট করে ওভারলোডিং করে তারপরে কিন্তু এই যোগফলটা তুমি বের করতে পারো। এই জন্য যে যে কন্ডিশন এরকম আছে ব্যবহার করে একাধিক মেথড এবং একাধিক কনস্ট্রাক্টরের হেল্প নিয়ে এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আজকে এই পর্যন্ত। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো? গুড। খুব শর্টে আমাকে একটু দিয়ে যাবা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবা।